বন্ধুরা, এর আগে আমি পরশপাথর আবৃত্তিটি করেছিলাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরশপাথর আবৃত্তিটি করেছিলাম। আজ আমি সেই আবৃত্তি করার শুরুতেই আমি বলেছিলাম যে এই আবৃত্তির সারাংশ মানেটা আমি পুরোটাই বলে দেবো, লাইন ধরে ধরে আমি মানেটা বলে দেবো। তাই আজ আমি আবার এলাম তোমাদেরকে এই পরশপাথর আবৃত্তিটির মানে বলে দিতে। ঠিক আছে, বেশি কথা না বলে শুরু করছি। আর আমার পেজটিকে, আমার ইউটিউব চ্যানেলটিকে ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ফেসবুকও আছে আমার ভারতী সাহা দিয়ে। যদি ইচ্ছে হয় তবে আমার ভারতী সাহা পেজটিকে ফলো করে আমাকে উপকৃত করবে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরশপাথরের ব্যাখ্যা। খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এই আবৃত্তিটি 6টি স্ট্যান্ডার্ডে বিভক্ত করেছে। তা প্রথম স্ট্যান্ডার্ডে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে খ্যাপাকে নিয়ে বর্ণনা করেছে। এই খ্যাপার বর্ণনাটি আজ আমি এখন বলছি। খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশপাথর, মানে খ্যাপা নামক এক ব্যক্তি। খ্যাপা কাকে বলে? যে পাগলের মতো, যে ক্ষেপে আছে, মানে কোনো কিছু খ্যাপা যাকে বলে, একটা পাগলের চরিত্রই বলা চলে খ্যাপা। এটাকে এই বলা হয়েছে খ্যাপা। খ্যাপা কি করছে না, পরশপথর খুঁজে বেড়াচ্ছে। মাথায় বৃহৎ জটা, ধুলায় কাদায় কটা, মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর। বলছে খ্যাপার মাথায় কি বৃহৎ জটা মানে চুল আঁচড়ায় না আঁচড়ালে কি হয়, এক জায়গায় জটের মতো সেই গোচ্ছা ধরে চুল হয়ে যায়, সেটাকে জটা বলে। আর ধুলায় কাদায় কটা মানে লালচে হয়ে যায়। ধুলা কাদা ভরে চুল যদি না আঁচড়ানো যায়, যত্ন না করা যায়, তবে ধুলায় কাটায় ভরে লাল কটার মতো হয়ে যায়, সেটাকেই বলছে জটা হয়ে গেছে তার মাথায়। মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর। মলিন মানে মলিন, ছায়ার মতো ক্ষীণ কলেবর মানে ক্ষীণ কলেবর। কলেবর হচ্ছিল শরীর, তার শরীরটা যেন মলিন, একটা ছায়া তৈরি হয়ে গেছে, তার শরীরটা যেন ছায়ার মতো হয়ে গেছে। উষ্টে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি। উষ্টে অধরেতে চাপি, উষ্ট হচ্ছিল উপরের ঠোঁট, অধর নিচের ঠোঁট। উষ্ট আর অধর দুটো ঠোঁট, মানে আমাদের ভেতরে অন্তরে একটা ঝাঁপি আছে। আমরা উপরের ঠোঁট আর নিচের ঠোঁটটি মানে সেই কবি মানে সেই খ্যাপা কি করেছে, সেই দুটি ঠোঁট দিয়ে এমন করে মানে ভেতরের ভেতরের যে একটা অন্তর মন আছে, সেই মনে আমাদের অনেক রকম কিছু চলতে থাকে, সেই মনটার সেই সব কথাবার্তা সব কিছু কী করেছে, সেই দুটি ঠোঁট দিয়ে দরজাটা বন্ধ করে রেখেছে, যেন ভেতরের কোনো ইচ্ছা সেটা না প্রকাশ পায়। রাত্রি দিন তীব্র জ্বালা জেলে রাখে চোখে, দুটো নেত্র সদা যেন নিশার খদ্য থেন, উড়ে উড়ে খোঁজে কারে নিজের আলোকে। রাত্রি দিন তীব্র জ্বালা জেলে রাখে চোখে, মানে সারা রাত ও ভেতরে যে একটা জ্বালা আছে, মনের যে একটা ভেতরে জ্বালা আছে, সেই জ্বালাটা চোখের মাধ্যমে ফুটে রাখে। আর সারা দিন রাত মানে সে যেন চোখ, মানে মুখের তো ঝাঁপিটা বন্ধ করে রেখেছে, যে জ্বালাটা কোন দিক দিয়ে ফুটে উঠবে, চোখ দিয়ে ফুটে উঠছে। আর জোনাকি আছে, যে জোনাকি যেমন সারা রাত জলে নিজের আলো দিয়ে ঘুরে বেড়ায়, সেরকমও নিজের চোখে যে আলো জ্বলছে, সেই আলো দিয়ে যেন কিছু খুঁজে বেড়াচ্ছে। উড়ে উড়ে খুঁজে কারে নিজের আলোকে, মানে নিজের আলো দিয়ে সে জোনাকির মতো নিজের আলো দিয়ে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। নাহি যার চাল চুলা গায়ে মাখে ছাই ধুলা, কোটিতে জড়ানো শুধু ধূসর কৌপিন। তার কোনো চালচুলা নেই বলতে তার আত্মীয় স্বজন মানে বাবা মা পরিজন কেউ নেই, তাই গায়ে সে কি করে, গায়ে ছাই ধুলা মেখে থাকে। কোটিতে জড়ানো শুধু ধূসর কৌপিন, কোটি হচ্ছিল কোমর, আর ধূসর কৌপিন মানে ধূসর তো জানোই রং, আর হচ্ছিল কৌপিন হচ্ছিল লুঙ্গি বা ধুতির মতো কোনো একটা বস্ত্র। ডেকে কথা কয় তারে কেহ নাহি এ সংসারে, পথের ভিখারি হতে আরো দিনহীন। তাকে যে ডেকে তার সাথে যে একটু কথা বলবে, সেরকম কথা বলার লোক তার কেউ নেই। পথের ভিখারি, পথে যে রাস্তাঘাটে ভিক্ষে করে বেড়ায় ভিখারিরা, তার থেকেও সে দিনহীন, মানে আরো দরিদ্র। তার এত অভিমান, সোনারূপা তুচ্ছ জ্ঞান, রাজ সম্পদের লাগি নহে সে কাতর।
তার তার প্রচণ্ড অভিমান, সে দিন দরিদ্র তবুও তার এত অভিমান। অভিমান কার প্রতি করে, হয় নিজের প্রতি না দেবতার প্রতি। আর তার এত অভিমান, সে সোনা রূপা সমস্ত কিছুকে তুচ্ছ মনে করছে। রাজ সম্পদের লাগি নহে সে কাতর। সে রাজ সম্পদ, যে রাজার আর রাজ্যের যে সম্পদ আছে, সেই সম্পদের উপরও সে কোনো কাতর নেই, মানে চায় না। দশা দেখে হাসি পায় আর কিছু নাহি চায়, একেবারে পেতে চায় পরশ পাথর। কবি হাসছে, আর মানে সবার দশা দেখে, যেমন খ্যাপার দশা দেখে কবির হাসি পাচ্ছে, আর আমাদের এই প্রকৃতির যে মানুষজন আছে সেই মানুষজন সবার প্রতি দেখে একটা হাসিজনক, যে কি খুঁজে বেড়াচ্ছে না পরশ পাথর। আমাদের সামনেই ছোট ছোট সুখ, ছোট ছোট জিনিস আছে, সেই জিনিসগুলোকে আমরা চোখে দেখছি না। না, আমাদের কি, আমাদের সেই বিশাল একটা চাওয়া, সেই চাওয়াটা আমাদের পেতেই হবে, যেমন সেই খ্যাপা পরশ পাথর খুঁজেই বেড়াচ্ছে। তারপরে দ্বিতীয় স্তবকে কবি কি বলেছে, প্রকৃতিকে নিয়ে কথা বলেছে। সম্মুখে গরজে সিন্ধু অগাধ অপার, তরঙ্গে তরঙ্গ উঠি হেসে হলো কুটি কুটি, সৃষ্টি ছাড়া পাগলের দেখিয়া ব্যাপার। মানে সম্মুখে গরজে সিন্ধু মানে সাগর, জানোই সবাই। অগাধ অপার মানে সমুদ্র, সমুদ্র তো এদিক ওদিক মানে কোনো দিক মানে বহু অনেক বড়, এদিক থেকে ওদিককার পার দেখা যায় না সমুদ্র। তরঙ্গে তরঙ্গ উঠি হেসে হলো মানে তরঙ্গ, মানে সমুদ্রের যে তরঙ্গগুলো ঢেউগুলো উঠছে আর হেসে যেন কুটি কুটি খাচ্ছে। সৃষ্টি ছাড়া পাগলের দেখিয়া ব্যাপার, মানে এই যে সৃষ্টি ছাড়া পাগল খ্যাপাকে দেখে হাসছে, মানে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। আকাশ রয়েছে চাহি নয়নের নিমেষ নাহি, হু হু করে সমীরণ ছুটেছে অবাধ। আকাশটা সেই খ্যাপার দিকে চেয়ে আছে, নয়নের মানে আকাশ তার চোখের পলক ফেলছে না, এমনভাবে খ্যাপার দিকে তাকিয়ে আছে। হু হু করে হাওয়া বইছে, সেই খ্যাপার পাশ দিয়ে চলে যাচ্ছে হাওয়া। সূর্য ওঠে প্রাতকালে পূর্ব গগনের ভালে, সন্ধেবেলা ধীরে ধীরে উঠে আসে চাঁদ। সূর্য ওঠে প্রাতকালে মানে সকালে সূর্য ওঠে পূর্ব গগনে, আর সন্ধেবেলা কি হয়, ধীরে ধীরে চাঁদ আসে। মানে প্রতিনিয়ত কি প্রকৃতি কিন্তু চলেই যাচ্ছে, মানে সূর্য উঠছে চাঁদ উঠছে, মানে এরকম করে সূর্য উঠছে যখন সূর্য চলে যাচ্ছে তখন চাঁদ আসছে, এরকম প্রতিনিয়ত সার্কেলের মতো ঘুরেই যাচ্ছে সব কিছু। জলরাশি অবিরল করিতেছে কলকল, অতল রহস্য যেন চাহে বলিবারে। মানে জলরাশি কি করছে, নানান নদী সমুদ্র সব কিছুর জল কলকল করে একটা আওয়াজ করছে, আর কিছু বলতে চাচ্ছে, তার কলকল আওয়াজে যেন কিছু একটা বলতে চাচ্ছে। কাম্যধন আছে কোথা জানে যেন সব কথা, সে ভাষা যে বোঝে সেই খুঁজে নিতে পারে। কাম্যধন মানে আমি যেটা চাবো একটা ভালো একটা কিছু, সেই কাম্যধনটা কোথায় আছে, কাম্যধনটা আমাদের এই প্রকৃতিতে আছে। এই প্রকৃতির ধন, প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির ভাষা যে বুঝতে পারবে সেই এই ধনটা মানে আয়ত্ত করতে পারবে, সেই এর ধনটাকে পেতে পারবে। কিছুতে ভ্রুক্ষেপ নাহি মহাগাথা গান গাহি, সমুদ্র আপনি শুনে আপনার স্বর। খ্যাপার এই প্রকৃতির কোনো কিছুর প্রতি ধ্যান আছে, কোনো কিছুর প্রতি ধ্যান নেই। সেই যে সূর্য উঠছে চাঁদ যাচ্ছে, মানে সমুদ্র ডাকছে কলকল করে আওয়াজে, তার গান সে কিছুই সে শুনতে পাচ্ছে না, মানে তার কোনো কিছুতে ভ্রুক্ষেপ নেই। কেহ যায় কেহ আসে, কেহ কাঁদে কেহ হাসে। এটা কি বলছে, এই সামান্য যাওয়া আসা না, এটা যেমন এই যে সূর্য উঠছে, মানে সূর্য উঠছে, উঠার পরে আবার যাচ্ছে, যাওয়ার পরে সেই চাঁদ আসছে, সেরকম মানব জীবনেও প্রতিনিয়ত প্রত্যেকটা শিশু জন্ম নিচ্ছে, আবার মৃত্যুবরণ করছে। কাঁদতে কাঁদতে সব শিশুরাই কাঁদতে কাঁদতে জন্ম নিচ্ছে, আবার কেউ হাসতে হাসতে মরছে, কেউ কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করছে। এই যাওয়া আসার কথাটা হচ্ছিল, এটাই বোঝাচ্ছে কবি। খ্যাপা তীরে খুঁজে ফিরে পরশ পাথর, আর খ্যাপার এসব কোনো দিকে ভ্রুক্ষেপ নাই। কে আসলো কে গেল, কি হলো পৃথিবীতে, কিচ্ছু, মানে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তার কোনো দিকে কোনো ধ্যান নেই, তার শুধু একটাই লক্ষ্য, না আমাকে পরশ পাথর পেতেই হবে। একদিন, এবার তৃতীয় স্তবকে বলছে পৌরাণিক কাহিনীর কথা। একদিন বহু পূর্বে আছে ইতিহাস, নিকষে সোনার রেখা সবে যেন দিল দেখা। মানে অনেক দিন আগের একটা কাহিনী আছে, যে সোনার রেখা সবে যেন দিল দেখা, আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ। মানে আগেকার দিনে সোনাকে মানে একটা ইসে দিয়ে দাগ কাটা হতো, হ্যাঁ সেটাই বলছে, নিকষে সোনার রেখা মানে দাগ টানা হতো সোনার আর গায়ে, সবে যেন দিল দেখা আকাশে প্রথম সৃষ্টি পাইল প্রকাশ।
মিলি যত সুরাসুর কৌতূহলে ভরপুর, মিলি যত সুরাসুর মানে সুর আর অসুর, সুর অসুর অসুর, মানে সুর হচ্ছে হলো দেবতা আর অসুর হচ্ছে হলো মানে দানব, যেটা বলছে কৌতূহলে ভরপুর এসেছিল পাটি পেয়া এই সিন্ধুতরে। মানে বহুকাল পুরনো একটা গল্প আছে যে দুর্বাসা মুনি অভিশাপে লক্ষ্মী দেবী স্বর্গ মর্ত পাতাল সব লোক ধন সম্পদ নিয়ে সমুদ্রে লুকিয়ে পড়েছিল। তাই এই সুর আর অসুরের কি একটা কৌতূহল ছিল, যে কৌতূহলে ভরপুর যে লক্ষ্মীদেবী কোথায় গেল, লক্ষ্মীদেবী কোথায় গেল, তাকে তো ধরে আনতেই হবে। এসেছিল পাটি পিয়া এই সিন্ধু তীরে, অতলের পানে চাহি নয়নে নিমেষ নাহি, নীরবে দাঁড়াইয়েছিল স্থির নত শিরে। তার মানে নারায়ণ ঠাকুর তো খুব চালাক। নারায়ণ অসুরদের বলেছিল যে লক্ষ্মীদেবীকে তো খুঁজে বের করতেই হবে, লক্ষ্মীদেবী সমুদ্রের কোথাও লুকিয়ে আছে, তোমরা দেখো লক্ষ্মীদেবী কোথায় আছে। তা সুররা কি করেছিল, অসুররা সেই লক্ষ্মীদেবী খোঁজার জন্য সেই সমুদ্রের ওখানেই একটা ডেরা বেঁধেছিল। আর লক্ষ্মীদেবীকে খুঁজে বের করার জন্য তারা মানে নীরবে দাঁড়িয়েছিল স্থির নত শিরে। তারা নীরবে মানে একদম শান্তভাবে দাঁড়িয়েছিল সেই সমুদ্রের তালে। বহুকাল স্তব্ধ থাকি শুনেছিল মুদে আঁখি এই সমুদ্রের গীত চিরন্তর। মানে মুদে আঁখি এই সমুদ্রের গীত গানটা শুনেছিল বহুকাল স্তব্ধ থেকে, মানে অনেক দিন চুপচাপ থেকে তারপরে শুনতে পেলো সেই সে আঁখি, মানে শুনতে পেলো সব কিছু। তারপরে কৌতূহলে ঝাঁপায়ে অগাধ জলে করেছিল এ অনন্ত রহস্য মন্থর। তার মানে বহুকাল অসুররা চুপচাপ থেকে সেই লক্ষ্মী দেবীকে খুঁজে বেড়াচ্ছিল। তখন হঠাৎ করে এক সময় লক্ষ্মী দেবীর খোঁজ পেল, খোঁজ পাওয়ার পরেই তারা ঝাঁপিয়ে পড়লো সেই সমুদ্র মন্থন করতে। সুর আর অসুর মানে দেবগণ আর নরগণ মিলে, মানে দেবগণ আর রাক্ষসগণ মিলে, তারা অসুরগণ মিলে সেই সমুদ্র মন্থনে নেমে গেল, ঝাঁপিয়ে পড়ল। বহুকাল দুঃখ সেবী নিরখিল লক্ষ্মী দেবী উদিলা জগৎ মাঝে অতুল সুন্দর। অনেক দিন বহুকাল ধরে লক্ষ্মী একটা মানে কষ্ট দুঃখ জ্বালা তার মধ্যে ছিল, সে তারপরে উদিলা জগৎ মাঝে ওই সমুদ্র মন্থনে সে উঠে আসলো। সেই সমুদ্রের তীরে শীর্ণ দেহে জীর্ণ চিরে, মানে শীর্ণ দেহ মানে পাতলা মলিন দেহ, মানে পাতলা শরীরে, ধুলা ময়লা শরীরে, সেই সমুদ্রে যেখানে এই ঘটনা ঘটেছিল লক্ষ্মী দেবীর মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের ওখানেই সে খেপা খুঁজে বেড়াচ্ছিল কি পরশ পাথর। কিন্তু তার সেই যে সে যে ভাববে যে না আমি এখানে এসে পড়েছি, আমি চলতে চলতে পরশ পাথর খুঁজতে খুঁজতে আমি লক্ষ্মী দেবীর এই স্থানে চলে এসেছি, সেটাও মনে করছে না, সেটাও ভাবতেও পারছে, জানতেও পারছে না যে সে কোন জায়গাটায় এসে দাঁড়িয়েছে। কেন জানতে পারছে না? কারণ তার শুধু একটাই কি না, আমাকে পরশ পাথর পেতে হবে। এর জন্যই কবি বলছে যে না মানে দুম করে কোনো বড় হওয়া যায় না, ছোট ছোট সুখগুলোকেই মানে নিজের মধ্যে আনতে হয়, তবেই তোমার জীবন সার্থক হবে। চতুর্থ স্ট্যান্ডায় কি বলেছে, যে চতুর্থ স্ট্যান্ডারে বলেছে দেখি, এতদিন বুঝি তার ঘুচে, মানে এখন এই স্ট্যান্ডার্ডে বলেছে যে এতক্ষণ ধরে খুঁজতে 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 তার একটা আশা, মানে এতদিন বুঝি তার ঘুচে গেছে আশ, খুঁজে খুঁজে ফিরে তবু বিশ্রাম না জানে কবু। তার আশাটা মরে গেছে, সে অনেক বহু কাল ধরে পরশপাথর খুঁজে বেড়ায়, সে পরশপাথরটা পাচ্ছে না, তাই ওর মনের মধ্যে একটা আশা মরে গেছে যে আমি পরশপাথর পাবো। কিন্তু তবু তার বিশ্রাম নেই, সে বিশ্রাম নিতে শেখেনি, সে শুধু খুঁজেই বেড়াচ্ছে। আশা গেছে যায় নাই খোঁজার অভ্যাস, তার আশাটা মরে গেছে, যে সে ভাবছে যে আমি তো আর পাবো না, তবু কিন্তু তার একটা খোঁজার অভ্যাস। যেমন আমাদের ঘুম থেকে উঠেই আমাদের চা বানাতে হবে, এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেরকম তার খুঁজতেই হবে, তার খুঁজতেই হবে সেটা। বিরোহী বিরোহী বিহঙ্গ ডাকে সারা নিশি তরু শাখে, যারে ডাকে তার দেখা পায় না অভাগা। বিরোহী বিহঙ্গ ডাকে মানে পাখিরা এক পাখি আর এক পাখিকে ডেকেই যায়, মানে হারিয়ে গেছে পাখি, তার জোড়া হারিয়ে গেছে, সে তবু সে তাকে ডেকে যাচ্ছে, সে জানে তাকে পাবে না, তবু সে অভ্যাস মতো ডেকেই যাচ্ছে। তবু ডাকে যে যারে ডাকে তারে দেখা পাবে না অভাগা, মানে এই অভাগা যাকে
ডাকছে তাকে তো পাবে না, তবু সে ডাকছে সারাদিন, আশাহীন শান্তিহীন, মানে তার আশাটা আশা নেই তবুও সে ডেকে যাচ্ছে শান্তিহীন, মানে কোনো বিশ্রাম ছাড়াই ডেকেই যাচ্ছে। একমাত্র কাজ তার ডেকে ডেকে জাগা, সে শুধু ডেকে ডেকেই যাচ্ছে সারাদিন রাত। আর সব কাজ ভুলি আকাশে তরঙ্গ তুলি, সমুদ্র না জানি কারে চাহে অবিরত। সমুদ্রও তার তরঙ্গ আকাশের মধ্যে তুলছে অনবরত, কিন্তু সে জানে না যে সে কি চাচ্ছে, কি কেন সে হাতটা বাড়াচ্ছে, মানে তরঙ্গটা এইভাবে উঠাচ্ছে, কেন কি চাচ্ছে সেখানে, সেটা সমুদ্রও জানে না। যত করে হায় হায় কোনো কালে নাহি পায়, তবু শূন্যে তোলে বাহু এই তার ব্রত। এই যে সমুদ্র, সমুদ্র হায় হায় করে যাচ্ছে, উপরে হাত তুলেই যাচ্ছে, কিন্তু সে কি কিছু পাবে কি না বা কি সে জানে না, তবু সে শূন্যে হাত তুলে যাচ্ছে। কি এটা, এটা তার ব্রত, এটা তার অভ্যেসে পরিণত হয়ে গেছে, সে থামতে পারবে না। কারে চাহি ব্রহ্মতলে গ্রহ তারা লয়ে চলে, অনন্ত সাধনা করে বিশ্ব চরাচর। মানে ব্রহ্মতলে, ব্রহ্ম মানে হচ্ছিল আকাশ, এই যে আকাশ, আকাশের মধ্যে বা আকাশের নিচে এই বিশ্ব পৃথিবী অনবরত ঘুরে চলেছে। সমুদ্র, চাঁদ, সূর্য সব আকাশের মধ্যে আছে, যে যার মতো যখন উঠছে কখনো নামছে কখনো এসে হচ্ছে, মানে এরকম করে চলেই যাচ্ছে। সেই মতো সিন্ধু তটে ধুলি মাখা দীর্ঘ জটে, খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর। সেই মতো সিন্ধু তটে, মানে ওই সিন্ধু তটের মধ্যে সেই ধুলো গায়ে দীর্ঘ জটে, সেই বড় একটা জটা ধুলা মাখা গায়ে সেই কি, সে পরশ পাথর খুঁজে যাচ্ছে। তারপর হঠাৎ একদিন সে খুঁজছে, হঠাৎ এক সময় এক বালক ওখানে এসে দাঁড়ালো। এখানে কবি বালকের কোনো পরিচয় দেয়নি, কারণ এটা তো গল্প না, আবৃত্তি হিসেবে বলেছে, কবিতের সাথে বানিয়েছে, তাই এখানে বালকটির কোনো পরিচয় এখানে দেয়নি লেখক কবি। তাই একটা শুধালো তারে গ্রামবাসী ছেলে, সন্ন্যাসী ঠাকুর এ কি, কাকালি ও কি, ও দেখি সোনার শিকল তুমি কোথা হতে পেলে? বলছে যে সন্ন্যাসী ঠাকুর এটা কি, কি দেখি এটা কি, তুমি সোনার শিকল কোথা হতে পেলে? সন্ন্যাসী চমকি উঠি, শিকল সোনার বটে, লোহাসি হয়েছে সোনা জানে না কখন। সন্ন্যাসী চমকে উঠলো, উঠে দেখছে হ্যাঁ সত্যি তো, শিকলটা সোনা হয়ে গেছে, কখন হলো আমি তো জানতে পারলাম না। একে কাণ্ড চমৎকার, তুলে দেখে বারবার, আঁখি কচলাইয়া দেখে এহেন স্বপন। সে বারবার দেখছে আর চোখ কচলাচ্ছে, কচলে দেখছে যে এটা তো স্বপ্ন, এটা তো আমি সত্যি দেখছি না, একটা স্বপ্ন দেখছি। কপালে হানিয়া কর বসে পড়ে ভূমি পর, নিজের রীতে চাহে নির্দয় লাঞ্ছনা। সে কপালে কর মানে করাঘাত, সমানে কপালেও সে করাঘাত করে যাচ্ছে, আর নিজেকে ছি 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 করে লাঞ্ছনা দিচ্ছে নিজেকে, যে পাগলের মতো চায় কোথা গেল হায় হায়, ধরা দিয়ে পালাইলো সকল বাঞ্ছনা। বলছে আমি পাগলের মতো খুঁজে গেলাম, আমাকে ধরা দিল, আমি পরশপাথরটা পেয়েছিলাম কিন্তু পেয়েও হারিয়ে ফেলেছি, কোথা গেল আমার বাঞ্ছনাটা, হারিয়ে গেল আবার। কেবল অভ্যাস মতো নুরি কুড়াইতো কত, ঠন করে ঠেকাইতো শিকলের পর, চেয়ে দেখিত না নুরি, দূরে ফেলে দিত ছুরি, কখন ফেলেছে সুরে পরশ পাথর। তার মানে সে প্রতিনিয়ত নুরি খুঁজতো আর কোমরে ঠাকাতো ফেলে দিত, কোমরে ঠাকাতো ফুলে পেত। কোমরে লোহার শিকল ছিল, সেই শিকলে পরশ পাথর ছোঁয়া লেগে সোনার হয়ে গেছে। কখন যে সে মানে শুধু ওর তো আশাটা মরে গেছে যে ও পরশ পাথর পাবে, সেই আশাটা মরে গেছে, সেজন্য ঠং করে কাপড়ে ঠকাতো আর ফেলে দিত। মানে পাথরটা যখন ও ঠেকাতো কোমরের দিকে তাকানোরও সে তার অবসর ছিল না, সেজন্য সে দেখতে পারেনি, সে পরশ পাথরটা পেয়েও ফেলে দিয়েছে। সেরকম আমাদের জীবনেও অনেক পরশ পাথর আছে, কিন্তু আমরা বুঝতে পারি না, বুঝতে পারি আমরা ফেলে দিই। সুতরাং মানুষকে বলা হয়েছে যখন তোমার সামনে যেই সুখটা আসবে সেই সুখটাকে উপভোগ করো, তোমরা সেই বড় কিছু পেতে গিয়ে সেই ছোট্ট ছোট্ট সুখগুলোকে বিসর্জন দিও না, সেই সুখটাকে নিয়ে তোমরা ভালো থাকো। এই স্ট্যান্ডার্ডে কবি কিন্তু এটাই বোঝাতে চেয়েছে। তখন যেতেছে অস্তে মলিন কখন ফেলেছে ছুঁড়ে পরশ পাথর, যে পরশ পাথরটা ফেলে দিয়েছে। তখন যেতেছে অস্তে মলিন তপন, আকাশ সোনার বর্ণ সমুদ্র গলিত শোনো। তখন সমুদ্র অস্তে যাচ্ছে, মানে সমুদ্র ডুবে যাচ্ছে, ডুবে গেলে কি হবে, আকাশটা অন্ধকারের দিকে হবে। আকাশ সোনার বর্ণ মানে যখন সূর্য অস্ত যায় তখন আকাশটা একেবারে সোনালি কালারে সোনার রূপ ধারণ করে। সমুদ্র গলিত স্বর্ণ, সমুদ্রের দিকে তাকালে দেখা যাবে যেন সোনা গলে পড়ছে, সোনা গলানো সোনা যেমন হয় সেরকম সোনা গলে গলে পড়ছে সমুদ্রে। পশ্চিম দিক
দিক বধূ দেখে সোনার স্বপন, মানে পশ্চিম দিকটা দেখা যাচ্ছে যেন সোনার একটা স্বপ্ন, সোনার। সন্ন্যাসী আবার ধীরে পূর্ব পথে যায় ফিরে, খুঁজিতে নতুন করে হারানো রতন। সন্ন্যাসী কি করলো, যে না আমাকে আবার যেতে হবে, আমাকে আবার পেতেই হবে, সেটা আমি কোথায় ফেলে দিলাম, পেয়েও ফেলে দিলাম, সেটা আবার খুঁজতে যাচ্ছে সন্ন্যাসী। যে সে শক্তি নাহি তার আর, নুয়ে পড়ে দেহভার, অনন্ত লুটায় ছিন্ন তরুর মতন। এখানে কি বলছে, সন্ন্যাসীর তো আর সেই শক্তি নাই, সেই সারা জীবনটা সেই পরশ পাথর খুঁজে খুঁজে কাটিয়ে দিল। হ্যাঁ, খুঁজে দিল, আবার সে যাবে, সে তার তো বয়স অর্ধেকের বেশি হয়ে গেছে, সে আবার যখন পরশপাতাটা খুঁজতে যাবে তার শরীরে কি নেই, অন্তর লুটায় ছিন্ন তরুর মতো, মানে অন্তরটা ছিন্ন তরু মানে গাছ, গাছের যে শিকড়টা যখন নুয়ে পড়ে, শিকড়ে যখন রস টস কিছু থাকে না, তখন সে হেলে পড়ে গাছটা, সেরকম খ্যাপারও শরীরটা ওই ছিন্ন তরুর মতন হয়ে গেছে। তবু সে কি বলছে, না আমি খুঁজতে যাব, পুরাতন দীর্ঘ পথ পড়ে আছে মৃতপথ, হেতা হতে কত দূর নাহি তার শেষ। পুরাতন দীর্ঘ পথ মানে সে তো ওই রাস্তাটা দিয়ে হেঁটে আসছে, তার মানে এখন সেই রাস্তাটা তার পুরনো হয়ে গেছে। হ্যাঁ, মৃতবেদটা মানে পড়েই আছে, হেতা হতে কত দূর নাহি তার শেষ, মানে এখান থেকে যে আরো কত দূর আছে তার কোনো শেষ নেই। দিক হতে দিগন্তর মরুবাড়ি দিক হতে দিগন্তরে মরুবাড়ি ধুধু করে, অসন্ন রজনী ছায়ে ম্লান সর্বদেশ। মানে দিক হতে মানে দিক, এই দিক ও দিক মানে সব দিক কি ধুধু করছে, বালু ধুধু করছে, একদম ধুলা ধুধু করছে, মরুবালি ধুধু করছে। অর্ধেক জীবন খুঁজি কোনখানে চক্ষু বুঝি, মানে অর্ধেক জীবন তো তার অর্ধেকটা খুঁজতে খুঁজতেই অর্ধেক জীবন শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর বাকি জীবন যেটুক আছে সেটুক তো একেবারে নুয়ে পড়েছে, তাও সে খুঁজতে যাবে সেই পরশপথর। পরশ লোভী ছিল জাল এক পর ভর, মানে অর্ধেক খুঁজতে খুঁজতে অর্ধেক জীবন যখন হয়ে গেল সে সেই পরশটা পেয়েছিল। পরশ লোভী ছিল জাল এক পর ভর, সে এক পল ভরে সেই পরশপথটাকে ছুঁতে পেরেছিল, ধরতে পেরেছিল। বাকি অর্ধ ভগ্ন প্রাণ আবার করিছে দান, ফিরিতে সে ফিরিয়া খুঁজিতে সেই পরশ পাথর। তার মানে তার শরীর তো সেই খুঁজতে খুঁজতে অর্ধেক হয়েই গেছে, সে আবার মানে সে পরশ পাথর বাকি যে অর্ধেকটা জীবন আছে, মানে সে পরশ পাথরটা খুঁজতে খুঁজতে তার জীবনটাকে শেষ করে ফেলেছে। সে বাকি যে একটুকুনো আছে সেটুকুনো সে পরশ পাথর খুঁজাতেই সে জীবনটাকে শেষ করে ফেলবে। তা মানুষের আমরাই হোক বা প্রকৃতিই হোক, আমরা যদি প্রকৃতির মধ্যে আমরা সুখ খুঁজে পাই বা ছোট্ট ছোট্ট খুশিগুলোকে নিয়ে আমরা নিজের মনটাকে আনন্দিত করে তুলি, কবি এটার কথা বলছে সময় সময় আর একটা কথা বলছে যে সময়ের মূল্য দিতে শেখো। এই যে একটা পরশ পাথর খুঁজতে 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 তার সময় কিন্তু শেষ, সে কোথায় চলে গেছে না মৃত্যুর দিকে ঢলে পড়েছে। সে জীবনে কোনো সুখ পেল না, স্বাচ্ছন্দ্য পেল না, কিচ্ছু পেল না, সেই পরশ পাথরের পেছনে তার জীবনটাকে শেষ করে দিয়েছে। সুতরাং আমাদের যে ছোট্ট ছোট্ট সুখ, ছোট্ট ছোট্ট জিনিস চাওয়া পাওয়া, ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে সবাই খুশি থাকো, সুখে থাকো, এটাই কবি বলেছে। সেই বড় কিছু পেতে যায় সেই ছোট্ট ছোট আনন্দগুলোকে হারিয়ে দিও না। ঠিক আছে, নমস্কার। কেমন লাগলো বলবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। এরকম ভাবে আমি আবৃত্তি করেই যাব, আবৃত্তির মানে বলে যাব, তোমরা আমার পাশে থেকো। ঠিক আছে, রাখছি।